সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রাই সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন আমরা নিউজ আওয়ার এক্সট্রাই চেষ্টা করি দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আলোচনা করার জন্য অথবা গুরুত্বপূর্ণ কোনো বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। সমসাময়িক রাজনীতি এখানে প্রাধান্য পেয়ে থাকে। আজকে আমার নির্ধারিত বিষয়ের কথা শুরুতে যদি জানিয়ে দিই, কিভাবে হতে পারে জাতীয় ঐক্য, এই বিষয়টি আবার আজকের নির্ধারিত বিষয়, এটা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, স্বাগত। আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, বিএনপি, স্বাগত জানাই এই আয়োজনে। কথা বলবো কিভাবে হতে পারে জাতীয় ঐক্য, এই বিষয়টি নিয়ে জনাব সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করি। আমি যে শিরোনামগুলো পড়ছিলাম তার শুরুতে যে বিষয়টি, আমি শুরুতে সেটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, যে পরিকল্পনা উপদেষ্টা একটা আশা প্রকাশ করেছেন যে নতুন বছরেই রাজনৈতিক সরকার পাবে দেশের মানুষ। নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবসময় একটা আশঙ্কা, উদ্বিগ্নতা আমরা দেখতে পেয়েছি। এই যে বক্তব্যটা তিনি দিলেন, সেটি আসলে সেই উদ্বিগ্নতা বা আশঙ্কা কিছুটা কমাচ্ছে কিনা, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আর প্রিয়ভাজন ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা নেই। অনেকদিন পরে আপনার সাথেও দেখা, তো সেজন্য আপনাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। আমরা আজকে, আমি দুপুরে পরপরই খবরটা আমরা জেনেছি অনলাইনের মাধ্যমে। আমি শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি আবার সরাসরি আমার শিক্ষকও অর্থনীতি বিভাগে, তো আমি তার এই বক্তব্যকে স্বাগত জানাই। এটা যদিও তিনি বলেছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য, কিন্তু সরকারের মধ্যে যে আলোচনা, সরকারের যে মনোভাব, আমি মনে করি এটা তারও এক ধরনের ম্যানিফেস্টেশন তার এই আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে যেটা এসছে। কারণ রাজনৈতিক দলগুলো তো ইতিমধ্যে যেটা বহুল আলোচিত, রাজনৈতিক দলগুলো গত 1.5-2 মাস ধরে সরকারের কাছ থেকে সুনির্দিষ্টভাবে আমরা প্রয়োজনীয় পরিবর্তন বা সংস্কারগুলো শেষ করে আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের আমরা একটা পথনকশা সরকার ডিক্লেয়ার করুক, এটা আমরা দেখতে চেয়েছি। এটা নানাভাবে বিরোধী দল বা রাজনৈতিক দলগুলো থেকে বক্তব্যটা আমরা দিয়ে আসছি। এর আগে আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনিও একই ধরনের কথা তিনি বলেছিলেন। তারও আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি বলেছিলেন যে 18 মাসের মধ্যেই দেশে একটা নির্বাচন হবে বা হতে পারে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। সবগুলো বক্তব্যকে আমরা ইতিবাচকভাবে আমরা দেখছি। আমরা তার মানে হচ্ছে নীতি নির্ধারকদের মধ্যে এটা একটা আলোচনা যে তারা আগামী বছর 2025 সালের মধ্যে একটা আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে, যে সমস্ত সংস্কারের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমত আছে, বোঝাপড়া আছে, তো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি। গোটা নির্বাচন কমিশনের একটা গণতান্ত্রিক পরিবর্তন, সংস্কার, প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সিজ বা জুডিশিয়ারি সহ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত যেসব মন্ত্রণালয় আছে, প্রতিষ্ঠান আছে, সেখানে যে পরিবর্তন, সংস্কার অথবা গুরুত্বপূর্ণ রদবদল যেগুলো দরকার, সেগুলো শেষ করে নির্বাচন হতে পারে। ইতিমধ্যে আরেকটা আশাব্যঞ্জক ব্যাপার যে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা প্রথম সভাও তারা শেষ করেছেন। প্রবাবলি আগামী ফেব্রুয়ারি মার্চ মাস থেকে তারা ভোটার তালিকা হালনাগাদ করবার কাজও তারা বলেছেন শুরু করবেন। সেদিক থেকে আমি মনে করি যে এটা একটা ইতিবাচক একটা ইঙ্গিত। কিন্তু ফাইনালি নির্বাচনের শিডিউলটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন, এটা তাদের এখতিয়ারে। কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে তাদের পলিটিক্যাল ডিজায়ারটা সরকার যদি পরিষ্কার করে ব্যক্ত করেন, আর তাহলে কিন্তু আমি মনে করি ইলেকশন কমিশনের কাজটা এটা কিন্তু সহজ হয় এবং তারা অনেক আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে সরকারের রাজনৈতিক সদিচ্ছার জায়গাটাও তারা একটা কনফিডেন্স হিসেবে নিয়ে তারা কিন্তু নির্বাচনের জায়গাটা তৈরি করতে পারেন। আরেকটা কথা, আজকে স্যার যেটা বললেন যে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিকভাবে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, তাহলে ছাত্র অভ্যুত্থানের শহীদদের যে আত্মত্যাগ বা অভ্যুত্থানের সাফল্যটা বোঝা যাবে। আমি মনে করি এই সরকার যদি দিন শেষে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যদি
বেরিয়ে যেতে পারেন, মানুষ সরকারকে ধন্যবাদ জানাবে এবং মানুষ তাদেরকে আমি মনে করি প্রশংসাই করবে। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে একই বিষয় নিয়ে যদি আসি, আসলে আশার সঞ্চার করছে কিনা, যদিও আমরা এরকম বক্তব্যের আগেও শুনছি, যেমনটি জনাব সাইফুল হক বলছিলেন, এবং এর পরবর্তীতে আমরা জানতে পারলাম যে শুধুমাত্র প্রধান উপদেষ্টার মুখ থেকে যে দিনটি আসলে জানা যাবে বা সময়টি জানা যাবে সেটি হবে প্রকৃত সময়। তারপরও আমরা ব্যক্তিগত মতামতগুলো আসলে দেখতে পাচ্ছি, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন সেটি একটু শুরুতে একটু জানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এর আগেও আসিফ নজরুল স্যারকে বলতে শুনেছি নির্বাচন নিয়ে, আমাদের সেনা প্রধান কথা বলেছেন নির্বাচন নিয়ে, এবং তার পরপরই কিন্তু চিফ অ্যাডভাইজারের অফিস মেড ইট অ্যাবসলিউটলি ক্লিয়ার that it is the sole jurisdiction of the chief advisor's office to declare the election date. So আমরা অন্যান্য উপদেষ্টার কথা ডেফিনেটলি আমরা গুরুত্ব সহকারে নেব, কিন্তু দিন শেষে এটা আমাদের মাথায় রাখতে হবে যে মূল তারিখটা বা সময়টা বা কবে নাগাদ হতে পারে এই ইঙ্গিতটা আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকেই পাবো। এবং উনি নিউ ইয়র্কে যেই ইন্টারভিউটা দিয়েছেন, খুব সম্ভবত ভয়েস অফ আমেরিকাকে দিয়েছিলেন ইন্টারভিউ, সেখানে উনি বেশ পরিষ্কারভাবে বলেছেন যে ওনার সময়সীমা আসলে কতটুকু হতে পারে, এবং সেখানে উনি বলেছেন যে 4 বছর হওয়া উচিত একটা নির্বাচিত সরকারের মেয়াদ, আমাদেরটা নিশ্চয়ই তার চেয়ে কিছু কম হবে। এখন কিছু কম মানে কতটা কম, বেশ কম, সেটাও বা কতটুকু, 1.5 বছর 2 বছর আমরা ঠিক জানি না। সো আমরা এখন যেই যা সময় বলি না কেন পুরোটাই স্পেকুলেশন। আর উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে ওনারা অনেকেই একটু ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে, এবং তারা বলছেন যে আমাদেরকে ছেড়ে দিন, আমরা আর পারছি না। এরকম কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্রুত নির্বাচন অনেকেই দিয়ে দিতে চান, যে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক, আমরা আর বহন করতে পারছি না। এমনকি উনি এটাও বলেছেন যে এই টাকায় আসলে কাজ করাও খুব মুশকিল, যেই টাকা আমরা পাচ্ছি তাতে স্কুলের বেতন বা বাচ্চাদের পড়াশোনার খরচ চালানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। সো সেই দিক থেকে দেখলে চিফ অ্যাডভাইজারের যারা আছেন অ্যাডভাইজার কাউন্সিলে, তারা একভাবে বলতে পারেন, ভাবতে পারেন, কিন্তু মূল ভাবনাটা আসলে চিফ অ্যাডভাইজারের অফিস থেকেই আসবে এবং এটা একেবারেই পরিষ্কার করে দেয়া আছে। এখন প্রশ্ন আসছে যে আসলে এই সরকারের মেয়াদ যৌক্তিকভাবে কতটুকু হওয়া উচিত। দেখুন, এই সরকারটি কিন্তু গত 4 মাস এক মুহূর্তের জন্য শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, এক মুহূর্তের জন্য না। একদিন তো 24 ঘন্টা মানে হচ্ছে অনেকগুলো মুহূর্ত, কয়েক শত হাজার মুহূর্ত। এই শত হাজার মুহূর্তের একটি মুহূর্ত এই অফিসটা ঠিকভাবে কাজ করতে পারে নাই। প্রতিদিন দেশের ভেতরে কোনো না কোনো গন্ডগোল, এবং এখন শুরু হয়েছে পাশের দেশ থেকে অন্য ধরনের একটি চাপ, এবং যেই চাপটা যদি বাস্তবতার নিরিখে হতো, আমার মনে হয় চিফ অ্যাডভাইজার অফিসের অনেক সহজ হতো এই বিষয়টা ডিল করা, বা আমার বাংলাদেশে যারা বর্তমান সরকারটি আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে সহজ হতো বিষয়টাকে ডিল করা যদি এটা সত্যের ভিত্তিতে হতো। যেহেতু পুরো অভিযোগটাই মানে মূলত কাল্পনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সো একটা কাল্পনিক বা ছায়া বা অদৃশ্য কোনো শত্রুর সঙ্গে আপনি আসলে লড়বেন কি করে? যদি বাংলাদেশে সত্যি সত্যি মাইনরিটি অপারেশন যে অর্থে ভারত বলছে সেভাবে হতো, যদি সত্যি সত্যি শুধুমাত্র মাইনরিটি বা হিন্দু বলেই কোনো ব্যক্তিকে আক্রমণ করা হতো বা তিনি আক্রান্ত হতেন, তাহলে সরকারের পক্ষে আসলে অনেক সহজ হতো স্টেপ নেওয়া। কিন্তু এখন যেহেতু এরকম ঘটনা ঘটছে না, কিন্তু ক্রমাগত পাশের দেশ থেকে একটি চাপ এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, সো সরকারের ফোকাসও কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছে। ঠিক যেভাবে গত 4 মাসে প্রতিনিয়ত সরকারের ফোকাস বিভিন্ন দিকে গেছে, একইভাবে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাশের দেশের একটি চাপ সরকারের ফোকাসকে সরাচ্ছে। কিন্তু এর মধ্যে হচ্ছে সরকারের সাফল্য নেই তা নয়। আমার একটা জিনিস একটু দুঃখই লাগে যে সরকার তার ভালো স্পোকস পারসন কেন আনতে পারছে না। মানে সরকারের কি কি অ্যাচিভমেন্ট, 4 মাসে কিন্তু অ্যাচিভমেন্ট কম না বলছে এ কারণেই, একটি শ্বেতপত্র যেটি 15 বছরের দুর্নীতির একটি প্রাথমিক ধারণা দেয়, সেটিও কিন্তু ইন ডিটেইলে কাজ করা হয়েছে, এবং মাত্র 90 দিন বা 100 দিনের মাথায় শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে যে সরকার যে ভালো কাজগুলো করছে সেগুলো সকলের সামনে আসাটা যতটা জরুরি সেই অনুযায়ী আসলে আসছে না? একদমই আসছে না। প্রথমত দেখুন, আপনি একটি চমৎকার কাজ, 15 বছরের দুর্নীতির একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা মোটা দাগে এই পত্র থেকে আমরা পাচ্ছি। 2 হচ্ছে গত 15 বছর
এবং 1/11-এর 2 বছর যদি আপনি যুক্ত করেন, 17 বছর পর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে আমি আমার মর্যাদা অ্যাজ আ বাংলাদেশি এইভাবে ডিল করতে পারছি। আমরা দেখেছি বর্ডারে আমাদের পাখির মতো মানুষ মরেছে, আমাদের মন্ত্রীরা আমাদের দোষারোপ করেছে আমাদের দেশের মানুষ নাকি গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফ এর গুলির শিকার হয়। আমি দেখেছি তিস্তার নদীর পানি পাওয়া দূরেই থাক, ফেনী নদীর পানি সরকার দিয়ে এসছে। আমরা দেখেছি ট্রানজিটের নামে, ট্রান্সশিপমেন্টের নামে রেল, সড়ক, নৌ সব সুবিধা আমরা ভারতকে দিচ্ছি নামমাত্র মূল্যে। ফি চাইতে গেলে বলা হচ্ছে আমাদের ভারতের কাছে ফি চাইতে লজ্জা পাওয়া উচিত। এইরকম একটি সরকার তো আসলে 15 বছর আমরা দেখেছি, এবং আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে ভাবতে প্রায় ভুলতে বসেছিলাম। সেই জায়গা তো সরকার আমাদেরকে একটা নতুন দিক উন্মোচন হয়েছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের একটা নতুন জন্মের মতো, পুনর্জন্মের মতন মনে হচ্ছে আমাদের কাছে, যে আমরা আবার দর্শক আছেন আমাদের সঙ্গে, চোখ রেখে কথা বলছি। তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই এই আয়োজনে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হসু বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। দুজন অতিথির কাছে ছোট্ট করে আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিগত নির্বাচন কমিশনের উপর আমাদের দেশের মানুষের কোনো আস্থা ছিল না, অবিশ্বাস ছিল। আপনারা কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচন কমিশনের উপর যে আস্থাটা মানুষ হারিয়ে ফেলেছিল, সেই আস্থার জায়গায় মানুষ ফিরে আসতে পারবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশের আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন, আমরাও বলি, কিন্তু ক্ষমতার রাজনীতিতে জাতীয় ঐক্য কতখানি সম্ভব বলে আপনারা মনে করেন? আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে ছিলাম, আপনার কাছ থেকে একটু ওনার প্রশ্নের উত্তরটা একটু শুরুতে নেই। প্রশ্ন করেছেন বিগত নির্বাচন কমিশনের উপর আস্থা ছিল না, এই কমিশনের উপর আসলে কতটুকু আস্থা রাখা যাবে। বিষয়টি কিন্তু আমি সেই সময় বারবার বলেছিলাম যে আমরা যদি 5 জন ফেরেশতাকেও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেই, যারা চাইলেও কোনো ভুল করতে পারবে না, অন্যায় তো দূরেই থাক, ভুলই করতে পারবে না, তারপরও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সো এই নির্বাচন কমিশন কতটুকু পারবে সেটা নির্ভর করবে 1, সরকারের সদিচ্ছা কতটুকু, 2, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা কতটুকু, 3, যারা স্টেক হোল্ডার, পুলিশ, প্রশাসন, ভোটার, তারা আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন চায়, এবং দিন শেষে রাজনৈতিক দলগুলো তাদের কর্মী সমর্থকদের কতটুকু কন্ট্রোল করতে পারে। সো এই সকল কিছুর উপর নির্ভর করে বাংলাদেশে একটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা। সেই সঙ্গে তো কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির বহর ইত্যাদি ইত্যাদির সঙ্গে আমাদের নির্বাচন ব্যবস্থা, সরকার ব্যবস্থা যদি আসে, তার আন্ডারে যদি আসলে নির্বাচন হয়, তাহলে সেটি একেবারে এই যে সংকটগুলোর কথা আপনি বলছিলেন সেগুলো আসলে বন্ধ হয়ে যাবে, বা আমরা সুষ্ঠু নির্বাচন পাবো না, বন্ধ হবে আমরা কখনো বলিনি। কোনো কিছু জিরো করে ফেলা কিন্তু অসম্ভব, কিন্তু যতটুকু সম্ভব কমিয়ে আনা। এই নির্বাচন আমরা 4টা 91, 96, 2001, 2008 এর নির্বাচনগুলো কিন্তু আমি সবসময় বলি মোটা দাগে সুষ্ঠু, কারণ এই নির্বাচনগুলো নিয়েও কোনো না কোনো পক্ষ ক্রমাগত প্রশ্ন তুলেছে। তো এই সামনের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা হবে না তেমনটি নয়, কিন্তু সেই প্রশ্ন কতটুকু মানুষের কাছে, গণমানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে বড় প্রশ্ন। আরো একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি। আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আচ্ছা, আমি মিরপুর থেকে মুবিন বলছি। বলবেন। হ্যালো, জি, আমি সাইফুল হকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, উনি কি আছেন অনুষ্ঠানে? জি আছেন, আপনার প্রশ্ন করবেন। জি আছে। আচ্ছা, যে আমি ওনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, যে আপনি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত সমাজে, তো আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের কাছে কিছু কিছু আশা থাকে, কিছু কিছু এক্সপেকটেশন থাকে। যেমন আজকে তরুণ প্রজন্ম জানে যে দুর্নীতি হচ্ছে গত 16 বছর ধরে হচ্ছে, কিন্তু এটা তো সত্য, আপনি তো জানেন যে বাংলাদেশ একসময় দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির সময়। সেই জিনিসগুলো কি আপনাদের উচিত না যে তরুণ প্রজন্মকে জানানো? বাংলাদেশকে দুর্নীতি জিআই প্রোডাক্ট পরিণত করছিল যেই দল, সেই দল আপনি আজকে সেই দলের সাথে আছেন এবং আপনারা চাচ্ছেন সেই দল আবার ক্ষমতায় আসুক। অসংখ্য ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। জি মমিন, থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব সাইফুল হক, এই প্রশ্নের উত্তরটা নেই, তারপর আগের যে প্রশ্ন ছিল সেখান থেকে একটু জানতে চাইবো আসলে এই সরকার অধীনে যে নির্বাচনটা আসলে হবে সেটি কতটুকু সুষ্ঠু হবে সেটি নিয়ে প্রশ্ন করছিলেন। জি, ওনার লাস্ট বক্তার ওনার প্রথম প্রশ্ন ছিল
যেটা আমাকে একটু সহযোগিতা করেন। জি, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করেছেন শুরুতে। সেটা তো একটা আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। 16 বছরে তো নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে মর্যাদা, তার যে দায়িত্ব, এটাকে পুরোপুরি ভুলুণ্ঠিত করা হয়েছিল, আমরা সবাই জানি। এটা বাস্তবে প্রতিটা সরকারের একটা এক্সটেন্ডেড অংশ হিসাবে নির্বাচন কমিশনকে এটাকে দাঁড় করানো হয়েছিল। পরে গোটা নির্বাচনী ব্যবস্থা বাস্তবে কলাপস করে গিয়েছিল। নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের আস্থা বিশ্বাস বলে কোনো বিষয় অবশিষ্ট ছিল না, এবং মানুষের এক ধরনের গণহতাশা, গণ অনাস্থা গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি। ফলে এই নির্বাচন কমিশনের নতুন যেটা হলো, তাদের নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন আছে, পুরনো আইনে তারা এসছেন, সেটা আলাদা একটা বিষয়। ফলে এই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের এটাকে ফিরিয়ে আনা, আস্থাটাকে পুনরুদ্ধার করা। এবং নির্বাচন কমিশন এটা সত্যি সত্যি মানুষের ভোটাধিকার, একটা নিরপেক্ষ নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, তারা যদি এটাকে এনশিওর করতে পারেন, এটা তাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা। একটু আগে ব্যারিস্টার রুমিন উল্লেখ করলেন, সেখানে সরকারি ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার তাদের যদি পরিষ্কার কোনো রাজনৈতিক যদি নির্দেশনা না থাকে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব না। তাহলে সরকারকে আমি মনে করি, সরকারের এখনো পর্যন্ত ডিক্লেয়ার্ড কোনো রাজনৈতিক পক্ষপাত নাই, বিশেষ কোনো দল, বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো ধারার প্রতি সরকারের যেহেতু আনুগত্যের কোনো প্রশ্ন নাই বা থাকার কথা না, সুতরাং তারা নির্বাচন কমিশন সরকারের সর্বাত্মক সহযোগিতা পাবেন। কারণ এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ধরনের, এটা তাদের কিন্তু ম্যান্ডেট। আর রাজনৈতিক দলগুলো তো চাইবে 16 বছর যে দেশের মানুষ ভোট দিতে পারেনি, ফলে সে দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত হবে, পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দিতে পারবে, আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে পারব। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু নিব। বিএনপির কথা বিশেষভাবে তারা বলছিলেন যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যে দলের সময় দুর্নীতিতে বাংলাদেশ, তাদের সাথে আপনারা আছেন, কিভাবে তাদের সঙ্গে থেকে আপনারা একটা একটা ভালো ইলেকশন বা নির্বাচন পরবর্তী সময়ের প্রত্যাশা করছেন? আচ্ছা, প্রথমত এই প্রশ্ন বিএনপির যারা আছেন তারা ভালো উত্তর দেবেন। আমার দিক থেকে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন আমরা করে এসেছি অনেক দিন ধরে, তো প্রথমত এটা আমাদের গোটা রাজনীতির যে দুর্বৃত্তায়ন, আমাদের অর্থনীতি এবং রাজনীতি যখন একাকার, অর্থনৈতিক ক্ষমতার সাথে যখন রাজনৈতিক ক্ষমতা যুক্ত হয়, তখন এটা দানবীয় শক্তি, তখন এটা কিন্তু হয়ে ওঠে। তখন এটা এক ধরনের রাজনৈতিক সিন্ডিকেট, একটা আনহোলি নেক্সাস যখন ডেভেলপ করে এদের ভেতরে, তখন এটাকে থামানো খুবই কঠিন। অতীতে যারা যখন সরকারের ছিলেন কম বেশি, তাদের সবার আমলেই এই সমস্যার সংকটগুলো আমরা দেখেছি। বিএনপির আমলে আমি তখনও তো রাজপথে ছিলাম, তখন এগুলো নিয়ে আমরা চিৎকার করেছি না, কথা বলেছি না। তো কিন্তু আমি মনে করি সমাজের যেমন একটা গণজাগরণ হয়েছে, এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, আমার মনে হয়েছে বিএনপির গত 15-16 বছরের মধ্য দিয়ে বিএনপিরও এক ধরনের রেজারেকশন হয়েছে, এক ধরনের পুনরুত্থান হয়েছে। বাক্যটা শেষ করতে দেন। এক ধরনের পুনরুত্থান হয়েছে। বিএনপি নিশ্চয়ই তার অতীতের তাদের সাকসেস, ফেলিওর, ড্রব্যাকস, উইকনেস, কোথায় তারা ফেল করেছেন, কেন ফেল করেছেন, জনমানুষের তাদের ব্যাপারে মানুষের কি বক্তব্য, কি চিন্তা, আমার মনে হয় এগুলোকে তারা রিঅ্যাসেস করেন, আমলে নিয়েছেন। সেই জায়গা থেকে আমরা কিন্তু এবার 31 দফা, এটা আমাদের নানা দফা ছিল, সর্বশেষ আমরা যুগপথের শরিকরা 31 দফাতে আমরা যুগপথ আন্দোলন করেছি, যে ব্যবস্থা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে বন্ধ করবার জন্য একক ক্ষমতা কেন্দ্রিক যে ব্যবস্থা একটা ব্যক্তি বা দলকে এই ব্যবস্থাটা আমূল পরিবর্তন কি বার্তা দিচ্ছেন যে এই দলের সঙ্গে আপনারা আছেন, এই দলের ইতিহাসটা এটা বলে সামনে তারা এরকম কিছু করবে না, বা যদি করে আপনারা আসলে তাদেরকে কি বার্তা দিচ্ছেন? তার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে জনগণকে কনস্ট্যান্টলি জনগণকে নজরদারির মধ্যে রাখতে হবে। প্রতিটা দল, প্রতিটা পার্লামেন্ট সদস্য, প্রতিটা রাজনৈতিক যারা স্টেক হোল্ডার, সবাইকে জনগণ হচ্ছে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে যারা যে বক্তব্য দিচ্ছেন, মানুষ দেখতে চাইবে যে আপনাদের 31 দফার সাথে সরকার গঠন করবার পরে বাস্তবে আপনারা কি আপনারা করছেন, মানুষ সেভাবে বিচার করবে। আমরা তো
বিএনপির সাথে আমরা কোনো জোট করিনি। আমাদের যুগপথের কমন ইস্যুতে রাজপথে আমরা ঐক্যবদ্ধ, আমরা আন্দোলন করেছি। এটা ভবিষ্যতে বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছি। সুপ্রিয় দর্শক, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। আমরা জাতীয় ঐক্য নিয়ে কথা বলবো বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। কথা বলছে কিভাবে হতে পারে জাতীয় ঐক্য, এই ইস্যুটি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহান আপনার কাছে আসে। জাতীয় ঐক্যের কথা যখন বলছি, আমরা আসলে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশে আছি, সেখানে আমাদের সব থেকে বড় ফোকাস ছিল সংস্কার, ছিল নির্বাচন। তখন আপনি নিজেও বলছিলেন যে এর মধ্যে যে বিষয়গুলো চলে আসলো, একেবারে প্রতিবেশী দেশ ভারত যখন আমাদের নানান ইস্যু নিয়ে, বিশেষ করে সরকারি হাইকমিশনে হামলার বিষয়টি যখন আসলো, সংখ্যালঘু ইস্যু নিয়ে নানান ধরনের অপপ্রচার, অপতথ্য ছড়ানোর বিষয়গুলো যখন আসলো, পতাকা অবমাননার মতো যখন ইস্যু আসলো, তখন আসলে স্তিমিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমরা কিন্তু তখন আর নির্বাচন বা সংস্কার নিয়ে তেমন কোনো কথা বলছি না। এখানে জাতীয় ঐক্যের কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং বিএনপির কাছ থেকেও আমরা জাতীয় ঐক্যের কথা শুনছি। এই জাতীয় ঐক্যে আসলে বিএনপি সরকারকে কিভাবে সহযোগিতা করবে, এবং আমরা আমাদের যে নতজানু নীতি থেকে বের হয়ে এসেছি, বা আমরা সেই নতজানু নীতিতে আর নেই, সেই বার্তাটা আসলে কিভাবে দিতে পারি? দেখুন, আমরা যে নতজানু নীতিতে নেই, সেই বার্তাটি কিন্তু ডে 1 থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এসছে, এবং ডে 1 থেকে এই বার্তাটি দিয়েছে বলেই কিন্তু এখন আমরা দেখছি ভারতের মধ্যে এক ধরনের দিশেহারা ভাব। বিকজ ভারত তো আসলে দীর্ঘ সময় অভ্যস্ত ছিল হাসিনা কাইন্ড অফ রেজিমে, যে রেজিম আসলে ভারতকে ভাবতে সাহায্য করেছে যে বাংলাদেশ ভারতেরই 7 সিস্টার্সদের মতন আরেকটা প্রদেশ। সেই জায়গা থেকে হঠাৎ বেরিয়ে এসে যখন এই সরকারটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা নিয়ে দাঁড়ালো ভারতের সামনে, ভারতের সঙ্গত কারণেই কিন্তু সেটা পছন্দ হয়নি। সো এই যে মেসেজটা, এটা এখন নতুন করে আসলে দেবার কিছু নাই। দিস মেসেজ হ্যাজ বিন গিভেন ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ারলি। সো এই মেসেজ ভারতের কাছে আছে। আমরা প্রণয় ভার্মাকে গত 15 বছরে ভাবতে পেরেছি যে আমরা তলব করে নিয়ে আসবো ভারতীয় হাই কমিশনার, বাট দিস গভর্নমেন্ট ডিড দিস। সো এটা বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি একটা আশা জাগানিয়া বিষয় যে বাংলাদেশের মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে, এবং বর্ডারে যে যাচ্ছে তাই ভাবে। ভারত বাংলাদেশের বর্ডারকে গার্ডিয়ান একসময় বলেছিল দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যে আবার ঘুরে দাঁড়াতে পেরেছে, সেটা আমার কাছে মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট। এবং জাতীয় ঐক্যের বিষয়ে যেটি, অফকোর্স প্রতিটা দলের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব হিসেব নিকেশ আছে, এক একটা দল এক এক রকম ভাবে দেশটার পরিবর্তন চায়, সকলেই ভালো চায়, কিন্তু এক এক রকম ভাবে। এবং যেহেতু প্রত্যেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, ছোট হোক বড় হোক যেমনই হোক, দলগুলোর একটা স্বপ্ন থাকে। সো সেই জায়গা থেকে প্রত্যেকের ভিন্ন ভিন্ন রাজনীতি, কিন্তু একটা জায়গায় তো আসলে সকল রাজনীতিবিদই একমত এবং সকল রাজনৈতিক দলই একমত যে বাংলাদেশের মর্যাদা এবং সম্মান, বাংলাদেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের মানুষের মর্যাদা, এই বিষয়ে আসলে কোনো রকম কোনো কম্প্রোমাইজ বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো মাঠে ক্রিয়াশীল, আমি আবারও বলছি যে রাজনৈতিক দলগুলো মাঠে ক্রিয়াশীল, তারা কিন্তু কেউই এই ব্যাপারে দ্বিমত পোষণ করে না। অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নেই। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রংপুর মিডিয়াপুকুর থেকে আলামিন। কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে সাইবুল স্যারের কাছে। তো প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনো ভালো, কখনো মন্দ, কখনো আড়াআড়ি, কখনো বাঁকাবাঁকি, মানে এক কথায় সরল রেখায় কখনো আজ পর্যন্ত চলেনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। তো সেই ক্ষেত্রে একটা শক্তিশালী রাষ্ট্র ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তোলা লাগবে, সেরকম কিছু তাদের মধ্যে আছে কিনা, এবং বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিরকম সহাবস্থানে থাকা লাগবে,
সেরকম উপাদান বাংলাদেশের মধ্যে আছে কিনা। তার মধ্যেও জাতীয় জাতীয় ঐক্য, যে বাংলাদেশের জাতীয় ঐক্য হতে যাচ্ছে, সে জাতীয় ঐক্য ভারতের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার মতন কোন ইনগ্রিডিয়েন্টস আছে কিনা জাতীয় ঐক্যের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে জনাব সাইফুল হক। আপনি প্রশ্নটি পুরোটা শুনেছেন, আমি কি আবার বলবো? না দরকার না, আমার মনে হয় যে আমি প্রশ্নকর্তাকে আমি ধন্যবাদ জানাই। তার প্রশ্নটা বেশ যথেষ্ট গভীর এবং খুব শার্প প্রশ্ন তার। প্রথম হচ্ছে যে আমরা ভারতের তুলনায় ছোট দেশ হতে পারি মানে এর জনসংখ্যার দিক থেকে বা আয়তনের দিক থেকে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা 1971-এ একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেটটা এটা ফর্ম হয়েছে। 54 বছরে আমাদের একটা যাত্রা হয়েছে। আবার এবারকার এই 16 বছর এবং 36 দিনের ছাত্র তরুণ সমগ্র জনগণের শ্রমজীবী মানুষের যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের একটা উত্থান ঘটেছে। ভারত মনস্তাত্ত্বিকভাবে 5ই আগস্টের পরের নতুন এই যে বাংলাদেশ, নতুন এই যে পরিবর্তন, নতুন এই যে একটা গণতান্ত্রিক একটা ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার আমাদের আকাঙ্ক্ষা, একটা ডেমোক্রেটিক স্টেট, একটা যেখানে বৈষম্য থাকবে না এবং যেটা বাংলাদেশ সমতাধর্মী হবে, একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিমূলক, একটা সভ্য মানবিক সমাজ হবে, এই আকাঙ্ক্ষাটা ভারতের সাউথ ব্লক অথবা নীতি নির্ধারকরা তারা এটাকে বুঝতে পারেননি। মনস্তাত্ত্বিকভাবে এখনও 5ই আগস্টের পরে পরিবর্তনটা কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, হাসিনার পরাজয়কে বা পতনকে মোদী সরকার বা দিল্লির নীতি নির্ধারকরা নিজেদের বাংলাদেশ নীতির এক ধরনের পরাজয় হিসেবে তারা বিবেচনা করছেন। এই ট্রমা থেকে দিল্লির যারা নীতি নির্ধারক বা সরকার তাদেরকে বেরিয়ে আসাটা জরুরি। একটু আগে রুমিন বলছিলেন, আমি পরশুদিনটা বলেছি, একদিনের জন্য অন্তর্বর্তী সরকারকে ভারতীয়রা বা পতিত ফ্যাসিস্টরা তারা কিন্তু স্বস্তিতে তারা কিন্তু থাকতে দেয়নি এরকম, এবং তারা এক এক সময় এক এক কার্ড নিয়ে হাজির হয়েছে। সর্বশেষ ইসকনের ঘটনা নিয়ে চট্টগ্রামের যে বর্বরোচিত হত্যা সাইফুল ইসলাম আলিফের, যেটা নিয়ে অনেকের আশঙ্কা ছিল এক ধরনের রিটালিয়েশন হবে, প্রতিশোধের জায়গা হবে। বাংলাদেশের মানুষ অসাধারণ সম্প্রীতির পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং এটা কিভাবে ভারত থেকে এটা শেখা দরকার। এত শত উস্কানির মুখে দাঁড়িয়েও বাংলাদেশের রাজনৈতিক দল, তার জনগণ কোনো সাম্প্রদায়িক উস্কানিতে পা দেয়নি, কোনো ধরনের বাংলাদেশকে জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করবানোর জন্য ইন্ডিয়ার যে পাওয়ারফুল মিডিয়া বা ইন্ডিয়ান সরকার, তাদের যে তৎপরতা, বাংলাদেশের মানুষ কিন্তু সেই ফাঁদে তারা কিন্তু পা দেয়নি। সেই জায়গা থেকে আমরা প্রশ্নের একটা অংশ ছিল যে আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেহেতু ভারত, সবসময় তারা আমাকে ডমিনেট করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল, এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, আমাদের আচরণ কেমন হবে, তাদের আচরণ কেমন হবে? আমি মনে করি প্রথমত আমি যেটা বলেছি ইতিমধ্যেই, বাংলাদেশের আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই? আমরা তো নিশ্চয়ই যুদ্ধ চাই না। আমরা বলেছি আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্ব এবং গ্লোবাল ইন্টারন্যাশনাল অনেকগুলো রুলস আছে কিভাবে প্রতিবেশীর সাথে আনরিজলভ বা আনসেটেল ইস্যুগুলোকে বা বাইলেটারালি আলাপ আলোচনা করে আমরা সলভ করব। দুর্ভাগ্যজনকভাবে ভারত বরাবরই বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে বিবেচনা করে এসছে। অনেকটা নিজেদের বাড়ির একটা বারান্দা অথবা বাড়ির একটা উঠান হিসাবে, যেভাবে আমেরিকা একসময় বলতে পারেন ল্যাটিন আমেরিকাকে যেভাবে তারা তাদের গোয়ালঘর হিসাবে তারা দেখে এসেছিল, ভারতীয় শাসকরা বাংলাদেশকে তাদের একটা গোয়ালঘরের মতন করে একভাবে তাদের দেখার, তাদের যে নোশনটা, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এবারকার আমরা এটাকে ভেঙে দিয়েছি। সে জায়গা থেকে আমরা বলেছি বাংলাদেশ যদি অস্থিতিশীল, বাংলাদেশের নিরাপত্তা যদি ঝুঁকির মধ্যে পড়ে, আপনার বাবলির ঘরে যদি আগুন লাগে, আমি পাশের প্রতিবেশী হিসাবে আমার ঘর কিন্তু নিরাপদ থাকবে না। এই জন্য আমরা বলেছি আজকে যে সুতরাং বাংলাদেশ স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে ভারতকে এই জিনিসটা তাদের বোঝাটা খুবই খুবই জরুরি। 2 নম্বর হচ্ছে ভারতের সাথে কোনো প্রতিবেশীর কোনো ভালো সম্পর্ক নেই। ভারতের এই যে দাদাগিরি চাপিয়ে দেওয়ার জন্য একটা সুপার পাওয়ার হওয়ার জন্য যে তাদের যে গুণাবলী দরকার, অ্যাক্সেস দরকার, একটা যে লিবারেল, একটা যে ইনক্লুসিভ, একটা যে অ্যাকোমোডেটিং অ্যাটিটিউড দরকার, ভারতীয় শাসকরা গত 77 বছরে দুর্ভাগ্যজনকভাবে এটা তারা পরিচয় তারা কিন্তু রাখতে পারেনি। এখানে হলো ভারতের পররাষ্ট্রনীতির চূড়ান্ত ফেলিওর। জনমনে ঘৃণা ছড়িয়ে পড়ছে। না,
রাইট সেইটা। এবং আজকে আমি দেখলাম আপনার ওখানে আসতে দেখলাম আগামী 10 তারিখে দিল্লিতে নাগরিকদের ব্যানারে প্রধানত আরএসএস বাংলাদেশের নাকি হাই কমিশন অভিমুখে তারা নাকি বিক্ষোভ করবে। আমি জাস্ট আপনার বাসা থেকে আসতে যেয়ে আমি অনলাইনে তখন আমি চোখ বুলাচ্ছিলাম, নতুন করে একটা উত্তেজনা, নতুন করে আবার তারা একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা। আমি বলতে চাই এটা আগুন নিয়ে খেলা করা। আমরা কি পাল্টাপাল্টি কর্মসূচিও কি করছি? যে না না না, আমরা পাল্টাপাল্টি করছি না। আমরা কেবলমাত্র আমরা যে রাজনৈতিক দলগুলো আমরা যে বসলাম মানে প্রধান উপদেষ্টার সাথে, রুমিন একটু আগে চমৎকার করে বললেন, আমরা যে বার্তাটা দিতে চেয়েছি ভারতকে বা গ্লোবাল কমিউনিটিকে, যে আমাদের আদর্শের প্রশ্নে, নীতির প্রশ্নে, অভ্যন্তরীণ নানা বিষয়ে আমাদের মতপার্থক্য আছে, ডিবেট আছে, পলিমিক্স আছে, সেটা থাকতেই পারে, যে কোনো ডেমোক্রেটিক সমাজে এটা থাকবে এটা। কিন্তু আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা দল মত নির্বিশেষে, রাজনৈতিক দল, জনগণ, অন্তর্বর্তী আমরা কিন্তু এক কাট্টা, আমরা এটাই কিন্তু আমাদের শক্তির জায়গা। আমরা ভারতকে এই বার্তাটাই আমরা দিয়ে আসছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজনীতির যে ঘটনাগুলো ঘটেছে, যে পতাকা অবমাননা থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা, আগামীকাল ভারতীয় দূতাবাস অভিমুখে আপনাদের প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি আসলে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জনাব সাইফুল হক যেমনটি বলছিলেন যে ইন্ডিয়াতে এই কাজটা করা হচ্ছে, বাংলাদেশের এটি কি পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে এরকম কিছু, এটি কোনো আশঙ্কা তৈরি করবে কিনা, বা তাদেরকে কি বার্তাটা আসলে সঠিক, কারণ তারা তো আমাদের সঠিক বার্তাটা নিচ্ছে না, তাদের কাছে সবসময় আমাদের ভুল বার্তাটা যাচ্ছে। সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই নিব। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আপনারা দর্শক থাকুন আমাদের সঙ্গে, আসছি কিছুক্ষণের মধ্যে। দর্শক বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। কিভাবে হতে পারে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করছি। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সহকারী হাইকমিশনের হামলা, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্রের প্রতিবাদ স্বরূপ আগামীকাল আপনাদের যে অঙ্গ সংগঠন আছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তারা পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করতে যাচ্ছে। আর যেমনটি জনাব সাইফুল হক বলছিলেন যে ভারতে এই ধরনের প্রস্তুতি চলছে, বাংলাদেশ, দুটি দেশের জনমনে সব থেকে বেশি এবার ঘৃণা ছড়িয়ে পড়েছে। আমরা সেটা কিন্তু দেখেছি তাদের নানাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা এক্সের মাধ্যমে, টুইটারের নানাভাবে সেটি দেখেছি। সেটি কি ভালো কিছু বয়ে নিয়ে আসবে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা এক সময় শেখ হাসিনাকে বলতে শুনতাম, আমি বাংলাদেশে না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে, ইসলামিস্ট ফোর্সরা পাওয়ার নেবে এবং একটা জঙ্গি রাষ্ট্র কায়েম হবে। ভারত এখন মনে প্রাণে চাইছে বিষয়টিকে নানান রকম মিথ্যে তথ্য, ছবি, ভিডিও, এআই ইত্যাদি 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 ব্যবহার করে বিষয়টিকে সত্য করে তুলতে, প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক মহল। এবং ভারতের কিছু সুবিধাজনক দিক আছে। ভারতের মিডিয়া ইংরেজিতে পরিচালিত হয় ম্যাক্সিমাম, দিল্লি থেকে যেগুলো আসে, ভারতের টকশোগুলো ইংরেজিতে হয়। সুতরাং এগুলো ভারতকে আনডাউটেডলি একটা মাইলেজ দেয়। আমরা এখানে যত কথাই বলি না কেন, দিন শেষে এটা কিন্তু পশ্চিমে পৌঁছায় না, দিন শেষে এটা ইভেন ভারতের দিল্লিতেও পৌঁছায় না, আমাদের গলার স্বর সর্বোচ্চ পৌঁছায় কলকাতা পর্যন্ত। তো সো আমাদের তো একটা ব্যারিয়ার আছে। সে কারণে আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দেশেও কিন্তু ইংরেজি ভালো বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, স্কিল ভালো, এরকম মানুষজনকে দিয়ে আলোচনাটা করেন, একটা বার্তাটা পৌঁছানোর ব্যবস্থা নেন। দেশের বাইরে যারা জার্নালিজমে আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা নির্বাচনের আগে আগে তাদের অনেককে দেখি বাংলাদেশে চলে আসতে। আমি খুব ভালো করে জানি সরকারের মধ্যেও এমন ব্যক্তিরা দায়িত্বরত অবস্থায় আছেন যাদের সঙ্গে বিদেশি মিডিয়ার খুব ভালো সম্পর্ক। এপির ব্যুরো চিফই ছিলেন হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই, ডেপুটি প্রেস সেক্রেটারি আমরা জানি অপূর্ব জাহাঙ্গীর, তিনি ছিলেন ডেইলি স্টারে। সো তাদের কানেকশন নেটওয়ার্ক কিন্তু খুবই বিস্তৃত। তারা চাইলে বিদেশ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে পারেন এবং সত্যটা কি সেটা যাতে তুলে ধরা যায় বিশ্ব দরবারে, সেই ব্যবস্থাও তারা চাইলে নিতে পারে। তবে ওই যেটা বলছিলাম, এই সকল কাজে, যে কাজগুলো দিন শেষে আসলে অকাজ মানে কাজগুলো
আস্তে ভারত ড্র্যাগ করছে এই সরকারকে, নিয়ে আসছে, ড্রোল করে নিয়ে আসছে। এগুলো আসলে হবার কথা ছিল না। সেটা সরকারকে তার লক্ষ্য থেকে, যেই কাজগুলো আরো অনেক বেশি সরকার সাকসেসফুলি করতে পারতো সেই জায়গাগুলো থেকে সরিয়ে আনছে। ফর এক্সাম্পল বিচার, আমরা কিন্তু অনেক মামলা হওয়া দেখেছি, কিন্তু বিচার প্রক্রিয়াটা আসলে কত দূর হচ্ছে, কি মানে কত দূর এগোলো, কাদের কাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যারা 15 বছরে নানান সুবিধার বিনিময়ে সরকারকে টিকিয়ে রেখেছিল তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বদলি তো শুধুমাত্র বদলি হওয়া বা এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া তো শাস্তি না। সো এই কাজগুলো হয়তো সরকার আর অনেক মনোযোগের সাথে এবং ঠিকভাবে করতে পারতো, আমরা হয়তো একটা নির্বাচনের রোড ম্যাপও দেখতে পেতাম। সেদিকে আমাদের বেশি ফোকাস থাকার কথা ছিল। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক। আসলে ভারতের একটা কমফোর্ট জোন ছিল, এটা ভারতও বলে, তাদের একটা কমফোর্ট জোন ছিল, সেটি থেকে তারা আসলে সরে যাওয়াতে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তাদের নানা ধরনের এখন পর্যবেক্ষণ রয়েছে, কেন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে এসে ভিড়ছে, তার মধ্যে কি থাকছে, অস্ত্র থাকছে না কি থাকছে, সেটি নিয়ে নানা ধরনের আতঙ্ক ছড়াচ্ছে তাদের মধ্যে। তারা সেটি নানাভাবে প্রচার করার চেষ্টা করে। প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের জায়গার জন্য যে ঐক্যমত্যটার কথা অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সেই জাতীয় ঐক্যে আসলে আপনারা কি ধরনের ভূমিকা রাখতে চান বা কি ধরনের ভূমিকা রাখছেন? আমরা তো যেটা আমি প্রথমে একটু এর আগে এপিসোডে বলছিলাম, আমরা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এবারই প্রথম আমাদের 54 বছরের যে পলিটিক্যাল জার্নি আমাদের এই নেশন স্টেটের, এবারই প্রথম আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসে অন ডেফিনিট ন্যাশনাল এজেন্ডা আমরা আমাদের ঐক্যমতের জায়গাটা ব্যক্ত করেছি। বাংলাদেশের মানুষকে আমরা একটা বার্তা দিয়েছি, নানা প্রশ্নে মতপার্থক্য আছে, দেশের প্রশ্নে শেষ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ, পলিটিক্যাল পার্টিস, আমাদের জনগণ, সরকার সবাই মিলে। 2 নম্বর হচ্ছে আমরা গ্লোবাল কমিউনিটিকে আমরা বার্তা দিয়েছি, বাংলাদেশকে যেভাবে ভারত যেভাবে ব্র্যান্ড করার চেষ্টা করছে, ইভেন সেখানকার রাজনীতিবিদরা যেভাবে আসলে বাংলাদেশের মন্তব্য করছে, বাংলাদেশকে তারা যেভাবে একটা হেট্রেড, একটা পরিকল্পিত একটা ঘৃণা, বিদ্বেষ, সহিংসতা তারা উস্কে দেবার চেষ্টা করছে, বাংলাদেশ সেখানে উস্কানিতে পা দিচ্ছে না। এই বার্তাটা গ্লোবাল মিডিয়াতে, গ্লোবাল কমিউনিটির কাছে এই বার্তাটা সঠিকভাবে পৌঁছানো। আর আপনার কথা আমি গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই, বাংলাদেশে যদি এটা পপুলারলি যদি একটা ডেমোক্রেটিক স্টেট হয়, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়, আমি মনে করি সে ধরনের গভর্নমেন্ট ভারতের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। আপনি হয়তো আপনার সে রাষ্ট্রটা আপনার ক্লায়েন্ট স্টেট হবে না, কিন্তু একটা 21 শতাব্দীতে আপনি আপনার প্রতিবেশীকে সম্মান মর্যাদা দিয়ে, গুরুত্ব দিয়ে আপনি দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন একটা ডেমোক্রেটিক পরিবেশের মধ্য দিয়ে। পৃথিবীর বহু অঞ্চলে, আমি যদি আসিয়ান বলি অথবা ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বাংলাদেশের এই অঞ্চলে সম্ভাবনা আছে, কিন্তু ভারতকে তার এই দখলদারিত্বের, ভারতকে তার আধিপত্যের মনোভাবটা তারা যদি বেরিয়ে আসতে পারে, দক্ষিণ এশিয়া কিন্তু একটা ডেমোক্রেটিক অঞ্চল ভবিষ্যতে কিন্তু হয়ে উঠতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আসলে আমরাও চাই বাংলাদেশ কখনোই আসলে নতজানু হয়ে থাকতে চায় না। বাংলাদেশ তার জানানটা যেভাবে দিচ্ছে প্রতিবার, প্রতিটা সংকট মুহূর্তে, সেই সংকট মুহূর্ত থেকে উঠে দাঁড়ানোর যে স্পৃহা, সেটি আসলে প্রতিবেশী কেন গোটা বিশ্ব জানুক বাংলাদেশের আলাদা অস্তিত্ব আছে এবং বাংলাদেশের মানুষ সংকটে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই, যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।